প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় সপ্তাহের অনলাইন ক্লাসে চলে এসেছি। আমরা গত সপ্তাহে অনেক ক্লাস নেওয়া হয়েছে আমাদের এই স্কুল থেকে, সেই তার ধারাবাহিকতায় আমরা আবার শুরু করলাম এই সপ্তাহে। শনিবারে আমাদের ক্লাস হয়েছে, আজকে আমরা রবিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এইভাবে তোমরা ক্লাসটা পাবা, দেখতে পাবা একের পর এক। আজ আমি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে একটু আমরা আলোচনা করব। আমরা যারা আলোচনায় অংশগ্রহণ করব তারা এই বিষয়টা একটু দেখবো। এটা আমাদের পাঠ্যপুস্তকের 8 এবং 9 পৃষ্ঠায় এটি আছে, মূল বইয়ের 8 এবং 9 পৃষ্ঠায় এটি আছে। সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা গতদিন আলোচনা করেছিলাম শব্দ সম্পর্কে, শব্দ উৎস সম্পর্কে, শ্রেণী বিভাগও আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় সম্পর্কে। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। এখন বাংলা ব্যাকরণ, ব্যাকরণ কাকে বলে এটি আগে আমাদের জানতে হবে। ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। এখানে একটি কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে, আবার বহু নির্বাচনী প্রশ্ন, যে ব্যাকরণ শব্দের অর্থ কি। 4টে অপশন থাকতে পারে, তার মধ্যে একটি অপশন থাকলো বিশেষ রূপে বিশ্লেষণ। বিশেষ রূপে বিশ্লেষণ, তবে হচ্ছে ব্যাকরণ বলা হবে তাকে। ব্যাকরণ কি বিশ্লেষণ করে? ভাষার সকল কিছু বিশ্লেষণ করে ব্যাকরণ। তেমনি হবে যদি আমরা বলতে চাই বাংলা ব্যাকরণ কাকে বলে, তখন আমরা বলতে পারবো বাংলা ভাষার প্রকৃতি, বাংলা ভাষার সকল কিছু আমরা সঠিকভাবে জানতে পারি যে গ্রন্থের মাধ্যমে, তাকে বলা হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে আমাদের অনেক কিছু আলোচনা আছে। বাংলা ব্যাকরণে আমাদের আলোচনা বিষয়ের মধ্যে আমরা যেটা রাখবো, এখানে একটি শব্দ আছে যে কোন প্রত্যয় যোগে বাংলা বা ব্যাকরণ শব্দটি নিষ্পন্ন হয়েছে। কোন প্রত্যয় যোগে? অন প্রত্যয় যোগে বাংলা ব্যাকরণ বা শুধু ব্যাকরণ যেটা, সেটি শব্দটি তৈরি হয়েছে। এবার আমরা জানি প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ আছে। কি আছে? প্রত্যেক ভাষায় মৌলিক অংশ হলো 4টি। কয়টি বললাম? 4টি। কি কি সেটা দেখো আমাদের আছে। সেটি ধ্বনি, সেটি শব্দ, 2 নম্বরে শব্দ, 3 আছে বাক্য, 4 আছে হলো অর্থ। তাহলে আমরা কয়টি ভাগে ভাগ পেলাম? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে: ধ্বনি, শব্দ, বাক্য আর হলো অর্থ। একইভাবে বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? তাহলে আমরা বলে দেবো সরাসরি 4টি। বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে কয়টি? 4টি। এবার আমাদের বাংলা ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ওই 4টি। কি কি? তখন কিন্তু আমরা শুধু ধ্বনি বলতেছি না, তখন শুধু শব্দ বলতেছি না, তখন আমরা কি বলতেছি? যে ধ্বনিতত্ত্বে কি আছে আমাদের? যখন এই যে আমি কথা বলতেছি, আমার এখানে তোমরা যখন কথা বলবা, যখন উচ্চারণ করবা, আমরা পরবর্তীতে উচ্চারণের ব্যাপারটা আসবো। দেখো আমরা ছোটবেলায় পড়েছি এই যে উচ্চারণ করলাম, তখন আমার এখানে হাত দিলে আমি দেখতে পাবো, আমি অনুভব করতে পারবো এখানে কাঁপতেছে, কম্পন হচ্ছে। এই কম্পনের জন্যই কিন্তু আমাদের এই শব্দ বা এই অর্থে যাই বলি না কেন সেটা উচ্চারণ হচ্ছে, কেউ শুনতে পাচ্ছে। তাহলে আমরা যেরকম বিজ্ঞানে পড়েছি যে কম্পনের মাধ্যমেই শব্দের সৃষ্টি, এটি কিন্তু আমাদের এখানে হাত দিলে, আমরা কথা বলার সময় এখানে হাত দিলে আমরা এটা বুঝতে পারবো। উচ্চারণে একটা খুব বড় ব্যাপার আছে, আমরা পরবর্তীতে এই আলোচনায় যাব। তার ধ্বনিতত্ত্বে আছে হলো ধ্বনির উচ্চারণ স্থল। ধ্বনির উচ্চারণ স্থল কিন্তু শুধু এই আমার এই ভোকালটা, এটা একেবারে কিন্তু আমার এই কণ্ঠনালী, আমার জিহ্বা, আমার তালব্য যেগুলো আছে আমার গালের মধ্যে, যেটা শক্ত তালু যেটা আছে, দাঁত, আলজিহ্বা, সবকিছু এগুলো হলো আমাদের ধ্বনির উচ্চারণের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের দরকার কোনটা? বিশেষ করে প্রথমে যেটা বললাম যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। সেই ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাচকতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আমাদের প্রশ্নে যেটা আসে
সেটি হচ্ছে যেমন দেখো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোন কোনগুলো আছে? সন্ধি, ধ্বনির পরিবর্তন, নত্ব শর্ত বিধান ইত্যাদি অনেক কিছু আলোচনা আছে। আমাদের প্রশ্নটা আসে এইভাবে যে নত্ব ও শর্ত বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আবার বলি, নত্ব এবং শর্ত বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কোন অংশে আলোচিত হয়? তখন আমরা বলে দিতে পারবো এটা ধ্বনিতত্ত্বে, খুব সহজে আমরা বলে দিতে পারবো। এরপরে যেটা আসতেছে শব্দতত্ত্ব, আমরা বলেছি শব্দতত্ত্ব, শব্দের ক্ষুদ্র অংশকে, শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় রূপ। তাই শব্দতত্ত্বের আরেকটি নাম কিন্তু হচ্ছে রূপ তত্ত্ব। আরেকবার শুনি আমরা, না, শব্দের মৌলিক অংশ সেটিকে বলা হচ্ছে রূপ, তাই শব্দতত্ত্বকে রূপ তত্ত্ব বলা হচ্ছে। আমরা তাহলে এখানে বলতে পারি, যদি এরকম প্রশ্ন আসে, শব্দতত্ত্ব আর কি নামে পরিচিত? বলতে পারবো না আমরা? শব্দতত্ত্ব হচ্ছে রূপ তত্ত্ব নামে। এরপরে আছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে আলোচনা করা হচ্ছে যে একটি শব্দ, আমরা বর্ণ থেকে শব্দ উৎপত্তি হয়, শব্দের থেকে বাক্যের উৎপত্তি। এই বাক্য যেমন আমি যাই বাড়ি, আমি যাই বাড়ি, কানে কেমন একটা সুন্দর আছে, কিন্তু আমি বাড়ি যাই এটি সাবলীল। এই যে কোন পদের পরে কোন পদ আসবে, কোন পদের পরে কোন পদ আসবে, এটি কি আলোচনা করা আছে হলো আমাদের বাক্যতত্ত্ব। তাই বলা যেতে পারে বাক্যতত্ত্বের আলোচিত বিষয় সেটি হচ্ছে পদক্রম, সেটি হচ্ছে কি পদক্রম। তারপরে যেটা আছে অর্থতত্ত্ব। আমরা আলোচনা করেছি ধ্বনিতত্ত্ব সম্পর্কে, শব্দতত্ত্ব সম্পর্কে, বাক্যতত্ত্ব সম্পর্কে। এবার আসতে হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব, অর্থতত্ত্বের আলোচিত বিষয় কি কি আছে? মুখ্যার্থ, গৌণার্থ আর আছে বিপরীতার্থ। মুখ্যার্থ, মুখ্য শব্দটা আমরা স্বাভাবিক কোন অর্থে ব্যবহার করি? মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আবার এটাকে যদি একটু অন্যভাবে উচ্চারণ করি তাহলে কিন্তু এর মানেটাই পাল্টে যাচ্ছে। কিরকম? আমরা যদি মূর্খ বলি তখন কিন্তু হয়ে যাচ্ছে বোকা, আর মুখ্য হলে তখন হয়ে যাচ্ছে প্রধান। তেমনিভাবে গৌণ, গৌণ মানে যেটা না হলেও হয় তারপরেও সেটা দরকার। আর তারপর আরেকটা হচ্ছে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ। এগুলো আলোচিত হয়েছে কোন জায়গায়? হচ্ছে অর্থতত্ত্বে। এছাড়া যে শব্দগুলো আমাদের নাম আছে, প্রাতিপাদিক আছে, সাধিত শব্দ আছে। এখানে একটি জিনিস আমাদের আবার জানার দরকার আছে, এটি আমাদের নবম পৃষ্ঠায়, 9 পৃষ্ঠায় কিন্তু এটা আছে। প্রথম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের নবম পৃষ্ঠা যেটি আছে সেখানে আছে হলো বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলা। বিভক্তিহীন নাম শব্দকে বলা হচ্ছে প্রাতিপাদিক। যেমন কি বই, হাত ইত্যাদি। বই, হাত, এটি কি? এটি কিন্তু প্রাতিপাদিক। তখন তোমাকে যদি দেওয়া থাকে বই, হাত কি, আমরা ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব আর প্রাতিপাদিক যদি থাকে সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে কি? প্রাতিপাদিক। আর সাধিত শব্দ কয় প্রকার যদি প্রশ্ন করে তাহলে আমাদের সরাসরি আমাদের চলে আসবে কত প্রকার? সাধিত শব্দ হচ্ছে 2 প্রকার। নবম পৃষ্ঠায় এসে আছে, এটি আলোচনা করে পাওয়া যাবে। আর তাহলে আরেকবার একটু আমরা শুধু একটু রিভিউ করে নিই ছোট্ট করে। ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দ কোন প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়েছে? অন প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়েছে। আমাদের ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। সেগুলো কি কি? ভাষার মৌলিক অংশ ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এবার যদি বলা হয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। কি কি সেটা? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। আর এছাড়াও আর কি কি আমাদের আলোচনা আছে? প্রাতিপাদিক আছে, সাধিত শব্দ আছে, এইগুলো আছে। আর এরপরে আছে হলো প্রত্যয়।
বিষয়গুলো বাংলা দ্বিতীয় পত্রের বিষয়টা কেমন, এটি কিন্তু একেবারে সহজসাধ্য বিষয় নয়, নিত্য পাঠ্য বিষয়। প্রতিদিন যদি আমরা পড়ি, অল্প অল্প করে পড়তে হবে, তাহলে কিন্তু এটিকে আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারবো। আর যদি সেটা না করি, একদিনে কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে, সেই জন্য আমরা রেগুলার এই বিষয় নিয়ে আলোচনা করব, অল্প অল্প করে আলোচনা করব, বাট এইগুলো রেগুলার করার চেষ্টা করব। তোমরা এটা দেখবা। আর আরেকটি বিষয় যেটা আজকে যেটা আমরা এই ক্লাসটা এটুকু, সবসময় তো আমরা ক্লাসে করতেছি, আজকে কিন্তু আমরা ছোট্ট একটি গল্প, ছোট্ট একটি গল্প। গতকাল ফেসবুকটা আমরা অনেকেই চালাই, আমি মুছি এবং কথা বলি। হ্যাঁ, ফেসবুক আমরা সবাই চালাই, অনেকেই চালাই। ফেসবুকে আমাদের অনেক যারা বয়স্ক আছেন, বা আমরা অনেক সময় বলি ফেসবুক ব্যবহার করা খারাপ, কিন্তু ফেসবুক অতিরিক্ত ব্যবহার করা অবশ্যই খারাপ। কিন্তু যদি তুমি তোমার পরিমিত মাত্রায় ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু এটি অবশ্যই ব্যবহার করতে পারো। তুমি যদি এর থেকে কিছু পাওয়ার জন্য তুমি এটি ব্যবহার করো, এই পাওয়ার অনেক কিছু আছে, কি কি পেতে চাই সেটা একটা ব্যাপার। আমি গতদিন একটা জিনিস পেয়েছিলাম, এটা অনেক আগে থেকে আছে, যেমন বাংলার মধ্যে কিন্তু ইংরেজি কথাবার্তা একটু আসবে, আমি সেটার একটা স্ক্রিনশট করে রেখে দিচ্ছি। আমাদের আলোচনা হবে আজকে ABCDEFG, এইভাবে আমাদের মোট কয়টি লেটার আছে? 26টি লেটার। এর থেকে জেড পর্যন্ত মোট লেটার হচ্ছে 26টি। এখন এখানে যদি আমরা এর মান 1 ধরি, তাহলে B 2, C হবে 3, D হবে 4, একইভাবে জেড এভাবে ক্রমান্বয়ে জেডের মান হবে 26। এবার এটিকে যদি আমরা, যেমন বীজগণিতীয় সূত্র আছে না, x = 2 হলে 2x প্লাস 2x এর মান কত, x = 2 হলে 2x এর মান কত, 2 × 2 = 4 হয়ে যাবে। তেমনিভাবে আমরা এটাকে যদি দেখি যে a থেকে z পর্যন্ত আমরা 26টি বর্ণকে আমরা এক এক করে পয়েন্ট যদি দিই, তাহলে 26 এর মান হচ্ছে 1, b 2, c 3, d 4, এভাবে z এর মান আসবে হলো 26 পর্যন্ত। এবার আমরা কয়েকটি শব্দ যদি আমরা দেখি, যেমন দেখা যাচ্ছে আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে গেলে হার্ড ওয়ার্ক করতে হয়। আমরা সবাই উপদেশ দিয়ে থাকি, সবাই এটা উপদেশ দিতে পারি। হার্ড ওয়ার্ক, HARD, হার্ড, WORK, হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কের ক্ষেত্রে আমি একটু এই স্ক্রিনশট থেকেই দেখে বলতেছি, কারণ আমাদের সময় লাগবে। H এর মান দাঁড়ায় হলো 8, A হচ্ছে 1, R হচ্ছে 18, D হলো 4, W এর মান আসবে 23, ওর মান হচ্ছে 15, আর এর মান হচ্ছে 18, আর কে এর মান হচ্ছে 11, = 98। কত হলো? হার্ড ওয়ার্কিং যদি করি, আমরা হার্ড ওয়ার্ক করলে আমরা জীবনে যতটা সফল হতে পারি, দ্যাট ইজ 98%। সিমিলারলি নলেজ, KNOW, ABDG, এটিকে যদি আমরা এইভাবে ভাগ করে নিই, সেক্ষেত্রে আমাদের আসবে হলো 96%। লাখ, আমরা অনেকেই ভাগ্যে বিশ্বাসী বলতে কি, আমরা কাজ করব না, বাট আমাদের ভালো কাজ হতে হবে, দ্যাট ইজ মানে ভাগ্যের ওপর বিশ্বাস করে রেখে দিই আমরা। কিন্তু ভাগ্য হচ্ছে আমাদের কঠোর পরিশ্রমের ফসল। আমরা যা করব, যা পরিশ্রম করব, বর্তমানকে আমরা যেভাবে ব্যবহার করব, তার উপরে নির্ভর করে আমাদের ভবিষ্যতের ভাগ্য নির্ভর করে। সেই জন্য এই লাখের ক্ষেত্রে আসতেছে অনলি 47%। তাহলে 100% কিন্তু হচ্ছে না, 100% হচ্ছে না। কিসে আছে 100%? দ্যাট ইজ অ্যাটিটিউড। অনেকে অ্যাটিটিউড কি বলে থাকে, অ্যাটিটিউড, সেটা হচ্ছে অ্যাটিটিউড,
তোমরা ওইভাবে মান বসাও সেই ক্ষেত্রে আসবে 100%। মানে আমরা যাই করি না কেন, হার্ডওয়ার্ক করি, লাকে বিশ্বাস করি, নলেজ গ্যাদার করি, কিন্তু আমরা 100% হতে পারতেছি না যতক্ষণ না আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারছি, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারতেছি তত সময় পর্যন্ত আমরা কিন্তু 100% হতে পারতেছি না। তো এখানে ডেল কার্নেগির একটি ঐতিহাসিক কথা আছে, দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে। দৃষ্টিভঙ্গি বলতে কিরকম, আমেরিকার এক প্রেসিডেন্ট এক সময় বলছিলেন যে আমেরিকার 50% লোক বোকা বা খারাপ, 50% লোক খারাপ। এই শুনে তো আমেরিকাতে ভীষণ প্রসেশন শুরু হয়ে গেল, বিক্ষোভ শুরু হয়ে গেল, কি আমাদেরকে খারাপ বললো কেন? উনি তার 2 দিন পরে ওনার বক্তব্যটা একটু চেঞ্জ করলেন, চেঞ্জ করে কি বললেন, আমেরিকার 50% লোক ভালো। আগে কি বলেছিল, আমেরিকার 50% লোক খারাপ, তাই তার বিরুদ্ধে অনেক বিক্ষোভ টিক্ষোভ হলো। আর এবার তিনি বললেন আমেরিকার 50% লোক ভালো, তার মানে তো একই, 50% ভালো হলে আর বাকি 50% কি? এইবার যেই না বললো তখন বললো না ঠিক আছে আমরা ওই 50%-এ বলবো, কিন্তু সবাই তো আর সেটা হলো না। তার একটু কথার মারপেস, কথার জন্য তার বিরুদ্ধে যেসব বিক্ষোভ টিক্ষোভগুলো সেগুলো হলো চলে গেছে। এবার যে গল্পটা করার কথা বলছিলাম ছোট্ট করে বলে দেবো। আমরা এই গল্পটা জানি, ছোটবেলা থেকে শুনেছি, আমরা সবাই জানি। গল্পটা হচ্ছে ওই খরগোশ আর কচ্ছপের কথা। শুনেছি না সবাই আমরা, যে একটা রেস হলো, সেই রেসে খরগোশ এগিয়ে গেল, খরগোশ তো দ্রুতগামী, সে এগিয়ে গেল এগিয়ে গেল, কচ্ছপ আস্তে 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 চলে গেল। চলে গিয়ে খরগোশ যখন রেস্ট নিল, ঘুমাচ্ছিল, তখন সেই সময়টা নষ্ট করলো না কচ্ছপ, সে এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত সে ফার্স্ট হলো। এখানে গল্পটা শেষ। কিন্তু গল্পটা যদি এখান থেকেই শুরু করি তাহলে কিভাবে আসে? কিরকম, খরগোশ তো হেরে গেল, আমরা কি হারটাকে মেনে নিতে পারি? তা কিন্তু পারি না। হারটাকে আমরা খুব সহজে নিই না। কচ্ছপ যখন জিতে গেল, এবার ও পরিকল্পনা করতে লাগলো, কি করা যায় কি করা যায় কি করা যায়। তখন এই খরগোশ বললো ঠিক আছে আরেকটি রেস হবে, তবে রুট যাওয়ার যে রাস্তা সেটা আমি ঠিক করব। কচ্ছপ বললো ঠিক আছে কোনো সমস্যা নেই। এবার খরগোশ যে জায়গা রুটটা সিলেক্ট করলো সেটি হচ্ছে পাহাড়ি এলাকা, এরকম পাথর, উঁচু নিচু পাথর আছে, পাহাড় আছে, ছোট ছোট জায়গা যেখানে খরগোশ লাফ দিয়ে যেতে পারবে, বাট কচ্ছপ উঠতেই পারবে। এবার সেখানে রেস হলো, যথারীতি কচ্ছপ এখানে হারবে, হেরেই গেল। এবার হারটা তো কচ্ছপ মেনে নেবে না, তখন সে কি করলো, খরগোশকে বললো আচ্ছা ভাই ঠিক আছে এবার আরেকটি দৌড় হবে, সেখানে পথ ঠিক করবো আমি বা রুট ঠিক করবো আমি। তো খরগোশে একটু আত্মভিমান হয়ে গেছে, সে জানে আমি দ্রুত, আমি লাফিয়ে লেগে যেতে পারি, ঠিক আছে তুমি ঠিক করো কোনো সমস্যা নাই। কচ্ছপ একটি রুট ঠিক করলো, সেই রুটটা হচ্ছে এমনি রাস্তা দিয়ে গিয়ে মাঝখানে একটি নদী আছে। খরগোশ যতই লাফাক না কেন নদী সাঁতরে পার হতে পারবে না। সেটা পারবে কি, কচ্ছপ। খরগোশ সামনে এগিয়ে 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 গেল, গিয়ে ওই নদী পাড়ে চুপচাপ বসলো। এবার কচ্ছপ কি করলো, এগিয়ে গেল, গিয়ে ওই নদী পাড়ে চলে গেল। কে জিতলো এবার? কচ্ছপ। এইবার দুজন মিলে বললো দেখো ভাই, একবার তুমি জিততেছো একবার আমি জিততেছি, এমন একটা রূপ তৈরি করতে হবে যেটাতে আমরা দুজনে একসঙ্গে জয় করতে পারি। কিভাবে হবে সেটা? তখন বললো যে ঠিক আছে তোমার রাস্তাও থাকবে আমার রাস্তাও থাকবে, তোমারটাও থাকবে আমারটাও থাকবে। কিরকম? যেখানে খরগোশ লাফ দিয়ে চলে যাচ্ছে বা খরগোশ যেতে পারতেছে, কচ্ছপ যেতে পারতেছে না, সেখানে ওই খরগোশ কচ্ছপকে পিটি করে দিল, নিয়ে সেই রূপটা পার হয়ে গেল। এবার চলে আসলো নদী। এবার নদীতে তখন তো খরগোশ সাঁতরাতে পারতেছে না, তখন কচ্ছপ খরগোশের পিঠে চেপে বসলো, তারপরে সে নদী পার হয়ে গেল। দুজন মিলে সেই সাঁতরে এবং উঁচু নিচু রাস্তা পেরিয়ে দুজন মিলে একসঙ্গে জয়ী হলো। এই যে জয়টা, এই জয়টার কিন্তু একটি আলাদা মর্যাদা আছে। তুমি অনেক অর্জন করলে, করে দেখলে যে তুমি একবারে একা হয়ে গেছো, আমরা একা হয়ে গেছি। এই জয়টা কিন্তু আমাদের মধ্যে, আমাদের মনে সন্তুষ্টি দান করবে না।
কিন্তু সবাই মিলে যদি আমরা এগিয়ে যেতে পারি তবেই কিন্তু ভালো হবে। কীরকম? এইটা কেন বললাম আমরা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় একার চিন্তাটা আমরা যদি না করি, আমরা যদি সামগ্রিক চিন্তাটা একটু করি, আমি যদি তোমার জন্য চিন্তা করি তাহলে তুমি আমার জন্য চিন্তা করবা। এখন এই পলিসিটা আছে গিভ অ্যান্ড টেক পলিসি। সো আমি তোমার চিন্তা করবো, তুমি আমার চিন্তা করবো, খুব স্বাভাবিকভাবে। এটা সব জায়গাতে করতেছে। সেই জন্য তোমার বন্ধুরা যারা আছে তাদেরকেও তুমি অ্যাসিস্ট করো, সহযোগিতা করো। তারাও তুমি দেখবা কোনো না কোনো সময় তোমাকে অ্যাসিস্ট করতেছে, সহযোগিতা করতেছে। সহযোগিতার মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমরা সবাই বলি যে বর্তমান প্রজন্ম অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আরে বাবা, অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তা সেখান থেকে বের করে আনতে হবে। বের করে আনতে গেলে কি করতে হবে? আমাকে দায়িত্ব নিতে হবে, তোমাকে দায়িত্ব নিতে হবে। আমাদের একটা বয়স কিন্তু পার হয়ে আসছে, আমরা শেষ পর্যায়ে আছি। আর তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ। এখন এই সাফল্যের দিকে যেতে যেতে যদি একা থাকো ভালো লাগবে না। তোমরা এগিয়ে যাও, সবাইকে নিয়ে সবাই একসঙ্গে থাকবা, একসঙ্গে ভালোভাবে বন্ধুরা এগিয়ে যাবা। তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থেকে সুস্থ থেকো।